আসসালামু আলাইকুম। প্রণয়ের অমল কাব্য পর্ব 1। আমি একজন ভার্সিটি লেকচারার, আর তোমরা আমার বিয়ে ঠিক করেছো ক্লাস 10 পড়া একটা মেয়ের সাথে। তোমাদের মাথা ঠিক আছে? ইরফানের কথায় তার মা বিরক্ত হয়ে বলল, আমাকে কেন এসব বলছো? তোমার বাবাকে কি বলো। তাছাড়া মেয়েটার আর 1 মাস পর এসএসসি এক্সাম, এরপর কলেজে উঠে যাবে। চিন্তা করো না। ইরফান রাগে কথা বলতে পারছে না ঠিক করে। 27 বছরের তাগড়া যুবক সে। বিয়ে করবে না এমন তো নয় বলেনি, কিন্তু তাই বলে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করতে ভাবতেই পারছে না। অসম্ভব। ডান হাতের 2 আঙুল দিয়ে কপাল স্লাইড করতে লাগলো। মেজাজি চুলগুলো কপাল ছুঁয়ে নেমে এসেছে। কোনোই পর্যন্ত গোটানো হাতা, কোনোই থেকে হাতের কবজি পর্যন্ত। হাতের রগগুলো ফুলে ফেঁপে উঠেছে রাগের প্রভাবে। কপাল থেকে আঙুল সরিয়ে ঝাঁকড়া চুলের ভাঁজে একবার হাত চালিয়ে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা চালালো, তবে তাতে সফল হলো না বিন্দু মাত্র। হঠাৎই বসা থেকে দাঁড়িয়ে কিছুটা আওয়াজ তুলে রাগে মিশ্রিত কণ্ঠে বলে, আই থিঙ্ক তোমরা আর বাবার ব্রেন ড্যামেজ হয়েছে, তাই একটা বাচ্চাকে আমার কোলে তুলে দিতে চাচ্ছ। রেডি হয়ে থেকো, আমি তোমাদের ডক্টরের কাছে নিয়ে যাব, ওকে? ইরফান নেওয়াজ তার মা রুমা নেওয়াজ ছেলের কথায় তবদা খেয়ে চেয়ে আছে। তার ছেলে মেয়েটাকে বিয়ে করবে না বলে তাকে মেন্টাল বানিয়ে দিচ্ছে। তারপর রেগে বলল, তুমি লিমিট ক্রস করছো ইরফান। এটা কি ধরনের কথা? তোমার বাবা আর মেয়ের বাবা ছোটবেলাকার একসাথে পড়েছে, খুব ভালো বন্ধু ছিলেন তারা। এরপর হঠাৎই মেয়ের মা মারা গেলেন। মেয়ের মা তাকে নিয়ে চিন্তায় থাকে। তাছাড়া তোমার বাবা বন্ধু তোমার বাবাকে অনেক হেল্প করেছেন, তার সামান্য প্রতিদান এভাবে দিতে যাচ্ছে, তুমি মেনে নাও। ইরফান 2 হাতে মাথার চুল টেনে বলল, উফ, বাবার ঋণ শোধ করবে তো আমাকে কেন বলির পাঠা বানাচ্ছে? যেহেতু বাবার ঋণ শোধ করতে হবে, তো বাবা বিয়েটা করে নিক। আমি কেন বাচ্চাকে বিয়ে করব? তাতে কলি নেওয়া ফিডার খাওয়াতে পারবো না, সরি। ছেলের কথায় রুমা নেওয়ার বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালো। ইরফানের ধমকে বলল, কি বলছো, বুঝে বলছো? ইরফান নিজেও থতমত খেয়ে গিয়েছে। কথাটা বলে রাগে কি বলে ফেলেছে নিজেই বুঝতে পারেনি। মাথা নিচু করে চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলল। পিছন থেকে ইরফানের বাবা তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলে, তোমাকে বিয়েটা করতে হবে ইরফান। তোমার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে চাইলে করতে পারো। আগামীকাল রাতের মধ্যেই আমরা বৌমাকে নিয়ে রওনা হব ইনশাআল্লাহ। ইরফান অদ্ভুতভাবে তার বাবার দিকে তাকালো। 2 দিন হলো গ্রামে এসেছে তারা। মূলত ইরফানের ফুপুর বাড়ি গ্রামে, মাঝে মাঝে আসা হয়, তবে এইবার এসে তার গলায় বাচ্চা ঝুলিয়ে দিবে জানলে এই গ্রামে পাও রাখতো না। বাবার দিকে তাকিয়ে রেগে বলে, বাবা তুমি কি জানো তোমার ফ্রেন্ডের মেয়ের জন্য আমার চাকরি চলে যেতে পারে? এরপরেও তুমি আমার সাথে একটা বাচ্চাকে জড়াতে চাইছো? তারেক নেওয়াজ ভাবলেন ছেলের কথা ফেলে দেওয়ার নয়, সময় নিয়ে কি যেন ভাবলেন। এরপর গম্ভীর গলায় বললেন, তোমার ভার্সিটিতে কেউ না জানলেই তো হলো, ও আমার মেয়ের পরিচয় থাকবে। মেয়ের বয়স হলে তোমাদের আনুষ্ঠানিক বিয়ে হবে ইনশাআল্লাহ। তোমার ভার্সিটির সবাই তো বাসায় এসে বউকে দেখছি না, তাই না? ইরফান হাত মুষ্টিবদ্ধ করলো। রাগে তার শরীর কাঁপছে। বাবার কথায় পিঠে শুধু বলল, আমি কোনো বাচ্চাকে বিয়ে করতে পারবো না, সরি বাবা, আমি আজকে ব্যাক করব। এই বলে হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। তোর বাইকের চাবিটা দে তো। ইরফানের কথায় শুদ্ধ ভ্রু কুঁচকে তাকালো। সে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে, মূলত বাজারের দিকে যাবে বলে। বাইক নিয়ে যাবে। ইরফান শুদ্ধর মামাতো ভাই। শুদ্ধ ইরফান একই ইউনিভার্সিটির লেকচারার। শুদ্ধ ঢাকাতেই থাকে চাকরির সুবাদে। ছুটি পেয়ে ইরফানের সাথে নিয়ে তাদের বাড়িতে এসেছে। আগামীকাল একসঙ্গে আবার ব্যাক করবে। পকেট থেকে বাইকের চাবি বের করে ইরফানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাজারের দিকে যাবে, তুই বাইক চালাবি। ইরফান কোনো কথা বলল না। শুদ্ধর হাত থেকে বাইকের চাবি নিয়ে বাইকে উঠে বাইক স্টার্ট দেয়। শুদ্ধ ভ্রু কোঁচকালো। ইরফানের কি হয়েছে? মনে হচ্ছে রেগে আছে। বাইকে উঠে বসার জন্য এক পা তুললে ইরফান বাইক এক টান দেয়। শুদ্ধর ডান পা ঠাস করে মাটিতে পড়ে যায়। ছেলেটা তপ্তা খেয়ে চেয়ে থাকে। ইরফানের হাওয়ার বেগে চলে যাওয়ার পথে উল্টেও পড়তে পড়তে বেঁচেছে। এত বড় ছেলে হয়ে এভাবে মুখ থুবড়ে পড়লে মান ইজ্জত কিছুই থাকবে না। দাঁত কিরমির করে তাকিয়ে রইল ইরফানের অদৃশ্য হওয়ার পানে।
কার উপর রেগে আছে কে জানে, যেসব রাগ তার কাছে এসে ছেড়েছে। মামার ডাকে শুদ্ধ হুঁশ ফেরে তারেক নেওয়াজ গম্ভীর গলায় বললেন, তোমার ভাইকে বোঝাও আগামীকাল যেন আমাকে অপমানিত না হতে হয়, বুঝেছ? শুদ্ধ মাথা নাড়ল, মানে বুঝেছি, কিন্তু কি বোঝাবে সেটাই বুঝতে পারলো না। আমতা আমতা করে প্রশ্ন করলো, মামা বলেছিলাম ইরফানকে কি বোঝাবো? তারেক নেওয়াজ যেতে যেতে বলল, আগামীকাল তোমাদের গ্রামের এক মেয়ের সাথে ইরফানের বিয়ে। শুদ্ধ মুখ গোল করে বলল, ও এইবার বুঝেছি ব্যাপার, বাপ বেটা নিয়ে এই নিয়ে ঝামেলা করছে। বাপ বেটাকে বিয়ে করাবে, কিন্তু বেটার তো বিয়ে করার কোনো স্বাদই নেই। বাপ তো জেনে গেছে দুইজনে এই যে গোয়ালের গরু, দুজনের রাগ জেদ সমান সমান। বাপ বলেছে বিয়ে দিবে মানে দিবেই, বেটা বলেছে বিয়ে করবে না মানে করবে না, তাহলে জিতবেটাকে? একটু থেমে গম্ভীর ভাবনা নিয়ে বলল, মামা আমাকে বোঝাতে বলে গেল, ট্রিক্স তো বলে গেল না। বেটাকে নিজের মতো ঘাটতেরা বানিয়ে বোঝানোর জন্য দায়িত্ব দিয়ে গেছে আমার ওপর। এসব মানা যায়? আমার মামিটাকে জ্বালিয়ে খাই, ইস কি কষ্ট আমার মামির জীবনে। দুই ঘাটতেরা টুপ করে এসে কোথার থেকে যে পড়লো, কথাগুলো বিড়বিড় করে বলে নিজের মুখ চেপে ধরলো। আজ এত বেফাস কথা বের হচ্ছে কেন তার মুখ দিয়ে? বাপ বেটা তাকে একসাথে ধরলে সে পালাবে কোথায়? স্কুল থেকে এসএসসি অ্যাডমিট নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ রাস্তায় ওপাশে ফুচকা চটপটির দোকান চোখে পড়ল মায়েরার। অনেকদিন পর এই বুড়ো দাদুকে দেখলো। কোথায় হারিয়ে গিয়েছিল কে জানে, যদিও তার স্কুল আসা হয় না। ফাইনাল এক্সাম খুব বেশি দেরি নেই। আজ তো সে তার এই দাদু দুজনেই হাজির। পছন্দের ফুচকা চটপটি নিয়ে পেট পুড়ে খেয়ে তবে আজ বাড়ি ফিরবো। যদিও বাড়ি গেলে তার মা তাকে আরো কিছু আপ্যায়ন করে খাওয়াবে, যা খেলে পেট ভরে না, গা ভরে না। মায়ের হাতের স্পেশাল খাবার যার নাম মার ছাড়া আর কিছুই না। এসব ভাবনা আপাতত বাদ রাখলো। ফুচকার দিকে তাকিয়ে জিভে জল চলে আসলো। কার্টুনের মতো জিভ বের করে শব্দ করতে ইচ্ছে করলো, কিন্তু এটা তো রাস্তা। এসব বাদ দিয়ে রাস্তার ওপাশে যাওয়ার জন্য দ্রুত কদম ফেলে দৌড় লাগালো। রাস্তার মাঝ বরাবর গেলে হঠাৎ দ্রুতগামী একটি বাইক দ্রুততার সহিত ব্রেক কষল রাস্তার মাঝে সাদা হিজাব পরিহিত এক রমণীর দিকে। মায়েরা বাইকের শব্দ পেয়ে ডান দিকে ফিরে তাকালো। তার চোখ বড় বড় হয়ে যায়। বাইকের সামনে চাকা মায়েরার পায়ের সাথে লেগে মেয়েটা ধপাস করে উপর হয়ে পড়ে যায় পিচ ঢালা রাস্তার উপর, ঠিক যেমনটা ছোটবেলায় বাচ্চারা দৌড়াদৌড়ি খেলতে গিয়ে উপর হয়ে পড়ে। বাইকে বসা ছেলেটি মেয়েটির উপর বাইক চালিয়ে দেওয়া থেকে রোধ করতে পারলেও মায়েরার পায়ের সাথে হালকা বেঁধে যায় বাইকের সামনের চাকা। ডান পায়ে গিরার একটু উপর চাকা দ্বারা বাড়ি খেয়ে মায়েরার কুঁকড়ে উঠল। ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল। হালকা হালকা চাপ পড়ায় মৃদু আর্তনাদ করে উঠল। আজ বোধহয় তার উপরে যাওয়ার টিকিট হয়ে গেছে। মনে মনে আওড়ালো, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পর নিজের দিকে খেয়াল করে দেখল না, সে বেঁচে আছে। মনে মনে আলহামদুলিল্লাহ পড়ল। রাস্তা পিচ এর হওয়ার বেহুশ হয়ে ব্যথা পেয়েছে। দুই হাঁটুতে বোধহয় ছিলে গেছে। সেখানকার চাকা লেগেছে, সেখানে বোধহয় কেটে গিয়েছে। ব্যথায় আঁখি পল্লব পানিতে ভরে উঠেছে, যেন টোকা দিলেই টুপটাপ পানি ঝরবে। মায়েরা ধীরে ধীরে ওঠার চেষ্টা করলো। দুই হাতে তালু জ্বলছে। ইরফান বাইক থেকে নেমে দ্রুত পায়ে মায়েরার নিকট এসে দাঁড়ালো। অতঃপর গম্ভীর হয়ে বলল, হেই, আর ইউ ওকে? ততক্ষণ মায়েরা বেশ কষ্ট করে উঠে সোজা হয়ে বসেছে। দাঁড়াতে পারবে কি না তা নিয়ে দ্বিধায় ভুগছে। ইরফানের কথায় কোনো উত্তর না করল। এই বেয়াদব লোকটার জন্যই তার এই অবস্থা। ধীরে ধীরে ওঠার চেষ্টা করেছে মায়েরা। অর্ধেক দাঁড়িয়েছে, পায়ের সাথে বড় হিজাব বেঁধে আবারও ঠাস করে পড়ে যায়। মায়েরার মুখে অসহায়তা ফুটে উঠেছে। কোমরে কত ব্যথা পেল। ইরফানের চোখে মুখে বিরক্ত ছাপ স্পষ্ট। রাগ এবং অহমিকা সত্ত্বেও সে মেয়েটিকে চেঁচে প্রশ্ন করল, কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না। ইরফানের মনের মধ্যে এক অদম্য ক্ষোভ জেগে উঠল, যেন এই মুহূর্তে সে মেয়েটিকে মুখ থুবড়ে থাপ্পড় দিতে পারলে শান্তি পেত। মায়েরা ভাবছে এই লোকটা যাচ্ছে না কেন। ভাবনার মাঝে তার
আর সামনে একটা হাত নিয়ে নিজের দিকে এগোতে আসতে দেখে মায়েরা ভীত হয়ে লোক তাকে ধরতে আসছে কেন, তার দিকে এভাবে হাত এগিয়ে আনছে কেন। রেগে গেল মেয়েটা, ভয়কে তাড়িয়ে ছেলেটার বাড়ানো হাতের দিকে দৃষ্টি রেখে কণ্ঠে ঝাঁঝ নিয়ে বলল, একদম আমাকে ছোবেন না, মেয়েদের ছোঁয়ার অভ্যাস নিয়ে বাইকে বের হন, অসভ্য লোক, যাও। ইরফান বাইক থেকে নেমে আসলো। তার পকেট থেকে বাইকের চাবিটা রাস্তায় পড়ে যায়। সেটা তুলতেই হাত বাড়িয়েছিল, কিন্তু মায়রার কথা শুনে তার হাত থেমে যায়। অর্ধেক উপর হয়ে শক্ত চোখে একবার মায়রার দিকে তাকালো। ইচ্ছে করছে এই মেয়েকে থাপড়াতে, গাল লাল করে দিতে। এমনিতে তার বাবা মা এক বাচ্চাকে গলায় ঝুলিয়ে দিতে চাচ্ছে বলে তার মাথা ঠিক নেই। ঠান্ডা পড়তে বের হলো, এখানে আরেক বাচ্চা এসে জুটলো, আবার তাকে ভুলভাল পদবি দিচ্ছে। রাগের মাথা ফেটে যাচ্ছে। শক্ত মুখবয়ের গম্ভীর চাহনি যুবকটি দাঁতে দাঁত চেপে আওড়ালো, ইডিয়েট। এরপর রাস্তায় পড়ে থাকা চাবিটা তুলে নিল। মায়েরা ইরফানের ইডিয়েট কথা বলাটা শুনেছে, কিন্তু হাত পা কোমর ব্যথা পেয়েছে ভালোই, তাই আপাতত শরীরের ব্যথা জর্জরিত হয়ে রইল। মায়েরা মাথা নিচু করে লোকটার পায়ের জুতোর দিকে চেয়ে আছে। চাবি তুলে নিল। এখনো এমন খাম্বার মতো সামনে দাঁড়িয়ে আছে কেন, বুঝলাম না। কিছুক্ষণ পর মায়েরা মাথা তুলে তাকায়। ছেলেটা পা থেকে মাথা পর্যন্ত, পা থেকে গলা পর্যন্ত একদম ঠিক আছে। ধূসর কালার প্যান্ট, শরীরে কোনো কালো শার্ট জড়ানো, শার্টের হাতা কোণের পর্যন্ত গুটানো, কিন্তু মাথার দিকে নজর পড়তেই মায়েরা চোখ বড় বড় হয়ে গেল। ঠোঁট দুটো আপনা আপনি ভাগ হয়ে গেল। এটা মানুষ, মানে সুস্থ মানুষ নাকি পাগল? থেকে পা থেকে গলা পর্যন্ত সুস্থ লাগে, কিন্তু মাথার চুল এত বড় কেন? মায়েরা এভাবে কাউকে দেখেনি। ছোটবেলা হয়তো পাগলদের দেখেছিল। এ তো কি পাগল নাকি? ছেলেটা চোখের মনি বাদামি, গায়ের রং উজ্জ্বল ফর্সা, কালো কুচকুচে চাপ দাড়ি, ঘাড় সামান্য মাথা ঝুঁকিয়ে কাঁকড়া চুল, মুখবয়ে গম্ভীরের ছাপ। ইরফান ফোনে কান নিয়ে সবের সাথে কথা বলছে। মায়েরা বিরক্ত হয়ে ধীরে ধীরে বেশ কসরত করে উঠে দাঁড়ালো। ভালোই ব্যথা পেয়েছে মেয়েটা। ডান হাত তুলে কোমরের একপাশে রেখে বাম পায়ের উপর সব ভর দিয়ে দাঁড়ালো। ইরফান বাম হাতে পকেটে গুজে ডান হাতে ফোন কানে নিয়ে কথা বলছে, খুব সিরিয়াস মোডে। অবশ্য ইরফান মানেই সিরিয়াস। তার সামনে কেউ জোকস বললেও তার শক্ত মুখবই থেকে নড়চড় হয় না মায়েরার। কেন যেন রাগে লাল চেঁচিয়ে উঠল, লাইসেন্সবিহীন বাইক চালাতে এসেছেন কেন মিস্টার? ইস, আমার হাত পা কোমর সব ভেঙে দিল। মায়েরার কথায় ইরফান ভ্রু কুচকে তাকালো মায়েরার দিকে, গম্ভীর গলায় বলল, ওকে বাই। এরপর কল কেটে ফোন পকেটে রেখে মায়েরার দিকে তাকিয়ে বলে, হোয়াট? মায়েরা রেগে বলে, বধির না কি? একটা মেয়ের অ্যাক্সিডেন্ট ঘটিয়েছেন আপনি, আর এখন হোয়াট ফাট করছেন? ইরফান আঙুল উঁচিয়ে শক্ত গলায় বলে, হে লিসেন, জাস্ট স্টপ। মায়েরা বিরক্ত হলো। বাদামি চোখের মনে চাপ দাঁড়িয়ে জঙ্গিদের মতো ঘাড় সমান বড় বড় ছাঁকড়া চুলওয়ালা ছেলেটা ইংরেজদের মতো শুধু ইংলিশ ঝাড়ছে। মায়েরা কণ্ঠে ঝাঁঝ ঢেলে বলল, এই বিদেশি বিলায় বাংলাদেশের ইংরেজদের কোনো জায়গা নেই। বাংলাদেশে থাকতে হলে বাংলা বলুন। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে চেয়ে আছে মায়েরার পানে। মায়েরা একটু ভয় পেয়ে গেল হয়তো। ইরফান শক্ত কণ্ঠে বলল, আর একটা বাজে কথা বললে থাপড়িয়ে সব দাঁত ফেলে দেবো, স্টুপিড গার্ল। কথাটা বলে আর এক সেকেন্ড দাঁড়ালো না। দ্রুত পায়ে বাইকে উঠে বাইক স্টার্ট দিয়ে মায়েরার পাশ কাটিয়ে চলে যায়। মায়েরা কোমর হাত দিয়ে পিছনে চেঁচিয়ে বলে, সালা ঘুষদাতা, নিশ্চয়ই ঘুষ দিয়ে লাইসেন্স পেয়েছে, আর এখন রাস্তায় এসে আমার মতো বাচ্চার কোমর ভাঙছে, আমাকে ছুটে আসছে, শালা বেয়াদব। ইরফান বোধহয় মায়েরার বলা প্রথম দুটো শব্দ শুনতে পেয়েছে। বাইকের স্পিড বাড়িয়েছে। ইচ্ছে তো করছে এই মেয়ের উপর বাইক তুলে দিতে। উফ, এত চাপ নিতে পারছে না। মায়েরা খাওয়ার মুডে নষ্ট হয়ে গিয়েছে। লোকটা গড়িয়ে গড়িয়ে হাঁটতে লাগলো, বিড়বিড় করে লোকটাকে বকতে লাগলো। মেয়েটা
ভালো, অনেকের কাছে শুনেছি একটু চঞ্চল, তবে ভদ্র। বাবা নেই, বুঝতেই পারছিস। দেখবি মেয়েটা ছোট হলেও বড় বুস্টার হবে। চায়ের টং দোকানের পাশে বাইকে বসে আছে ইরফান। তার সামনে দাঁড়িয়ে সদ্য তার মামাতো ভাই ইরফানকে বোঝাচ্ছে। ইরফানের গম্ভীর মুখোভয়ে এর পরিবর্তন নেই। এক মনে ফোন স্ক্রোল করছে। শুদ্ধ হতাশার নিঃশ্বাস ফেলে দোকান থেকে 2 কাপ চা এনে 1 কাপ ইরফানের দিকে এগিয়ে দিল। ইরফান গম্ভীর গলায় বলল, ব্ল্যাক কফি আন। শুদ্ধ ভ্রু কুঁচকে বলল, এই গ্রামে তোর জমিদার ব্ল্যাক কফি কোথা থেকে পাবো? আমদানি করবো? এটা দিয়ে চালিয়ে নে। ইরফান কিছু বলল না। শুদ্ধ বুঝল না এ খাবে কি না। নিজেই 2 কাপ চা সবার করে ফেলল দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপর কাপ দুটো রেখে এসে বলল, বলেছিলাম বিয়ে তো হবেই, মেয়েটাও বাচ্চা। তুই চুলগুলো এবার না হয় কেটেই ফেল, নয়তো বাচ্চাটা ভয় পাবে। ইরফান কথাটা শুনে শক্ত চোখে শুদ্ধর দিকে তাকালো। রাতের অন্ধকারে চায়ের দোকানে মৃদু আলো ইরফানের মুখে এসে পড়েছে। শুদ্ধ দেখল ইরফান তার দিকে খেয়ে ফেলার চোখে তাকিয়ে আছে। শুদ্ধ মেখে হেসে বলল, মিস্টেক, তোকে তামিল মুভির নায়কদের মতো লাগছে রে। বাচ্চাটা তোকে দেখে কেরাস কেরাস খাবে, সত্যি বলছি। কেরাস খাবে, সত্যি বলছি। ইরফান তার ডান হাত শুদ্ধর গলায় ধরে মেজাজি গলায় বলল, আমি কোনো বাচ্চাকে বিয়ে করবো না। আর একটা বাড়তি কথা বললে তোর গ্রামের থেকে বালি চাপা দিয়ে দেবো। শুদ্ধ ইনোসেন্স ফেস বানিয়ে বলে, ওকে, আমার কলার ছাড়, তোকে বিয়ে করতে হবে না। ইরফান শুদ্ধর কলার থেকে হাত সরিয়ে বাইকের দুপাশে পা দিয়ে বসে টান দিয়ে চলে গেল। শুদ্ধ বিরক্ত হলো, এ আবার কই যায়? ইরফান কবুল বলে উঠলো, দাঁড়ালো। অতিরিক্ত রাগে তার পুরো শরীর যেন ধোঁয়া বের হচ্ছে। সে গাড়ি নিয়ে প্রায় অর্ধেক রাস্তা চলে গিয়েছিল। তার মা নাকি অসুস্থ হয়ে গিয়েছে। এসে দেখেছে সত্যি অসুস্থ হয়ে গিয়েছে, প্রেশার ফল করেছে। কিন্তু এভাবে তাকে বিয়ে করানোর জন্য তার বাবা মা এমন উঠে পড়ে লেগেছে কেন? বুঝলো না। বিয়ে করিয়ে ছাড়লো। এখানে বেশিক্ষণ থাকলে একটা অঘটন ঘটবে। কোনো দিকে তাকালো না, হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারেক নেওয়াজ ও রুমা নেওয়াজ ছেলের ব্যবহারে বেশ বিব্রত বোধ করলেন। মায়েরার মা ভ্রু কুঁচকে তাকায়। ছেলেটা তার সাথে একবারও কথা বলল না। তিনি কি ভুল করলেন? তারেক নেওয়াজ এর দিকে চোখ পড়লে এসব ভাবনার দূর হয়ে গেল। লোকটা তার প্রাক্তন স্বামীর বন্ধু কম, ভাই বেশি। তার মেয়ে এই লোকটার বাড়ি বউ। এখন সে চিন্তামুক্ত। মেয়েটাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন। মায়েরার মা কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। তার মা তাকে এত তাড়াতাড়ি কেন বিয়ে দিয়ে দিল? তার বাবা নেই তাই বলে এতই বেশি হয়ে গেল? এইচএসসি পরীক্ষাটা পর্যন্ত দিল না, তাকে বিদায় করিয়ে ছাড়লো। তার বোনেদের থেকে শুনেছে তার থেকে অনেক বড়। তার মা তার সাথে এমনটা কি করে করতে পারলো? নিজের বাবা নেই বলে বুড়োর সাথে বিয়ে দিয়ে দিবে? ভাবনার মাঝে মায়েরার ঘরে এসে মেয়ের মাথায় হাত বোলায়। মারিয়া ফুঁপিয়ে ওঠে। মোহনা বেগম মেয়ের মাথায় চুমু খেয়ে বলেন, আমি তোর মা, খারাপ চাইব না তোর দায়িত্বটা কারো হাতে দিতে আমি এবার নিশ্চিত হলাম। ও বাড়ি গিয়ে আমার মান রাখবি কেমন? সবার সাথে মিলেমিশে থাকবি। তোর সুখী মুখটা দেখতে চাই। তাই এই বিয়েটা মেনে নে মা। মন দিয়ে সংসার করবি কেমন? মায়েরার চোখে থেকে টুপটুপ করে জল পড়ে গড়িয়ে ভাঙা গলায় মাথা নিচু করে আওড়ালো, আমার নিজের আব্বু বেঁচে থাকলে আজ এই দিন দেখতে হতো না, তাই না মা? সৎ আব্বুর বুঝি মেয়েকে তাড়ানোর জন্য এভাবেই উঠে পড়ে লেগেছে? মায়েরার মা কিছু বলতে পারল না। মায়েরার নাক টেনে বলল, চিন্তা করো না মা, আমি তোমার সংসারে ঝামেলা বাড়াবো না, তোমরা ভালো থেকো। কথাটা বলে নিঃশ্বাসে বেরিয়ে গেল। মায়েরার মা ছলছল দৃষ্টিতে চেয়ে রইল মায়েরার দিকে। মায়েরার বাবা মা যাওয়ার 2 বছর মাথায় তাকে আবারও বিয়ে দিয়ে দেয়। তার বাসা থেকে মায়েরা তখন ক্লাস 4 এর পরে
বিয়ের আগে সে বলেছিল তার একটি মেয়ে আছে। প্রথম প্রথম ভালোই চলছিল, কিন্তু যতদিন যেতে লাগলো তার স্বামী যেন মায়েরার প্রতি বিরক্ত মাত্রা বাড়তে লাগলো। মায়েরাকে সে ভালো রাখতে পারেনি মা হয়েও। এখন মেয়ের একটু সুখের আশায় মেয়েটাকে ভালো ফ্যামিলির হাতে তুলে দিতে পেরে হাজার কষ্টের মাঝেও ভালো লাগলো। অত্যন্ত এই বাসা মায়েরা যেভাবে থেকেছে তার চেয়েও ভালো থাকবে। মা হয়ে আর কি চাইবা? মেয়ের জন্য আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করিয়েছ, ভালো কথা, তবে এই মেয়ের সংসার আমি করতে পারবো না। এটা মাথায় রেখো, বিয়ে করিয়ে ছেলের বউ পেয়েছ, এবার তোমরা দুজনেই ওর সাথে সংসার করবে বসে বসে। এই বাচ্চাকে যেন আমার আশেপাশেও না দেখি। আই রিপিট, ওকে আমার আশেপাশেও না দেখি। কথাগুলো বলে হনহন করে নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল ইরফান। রুমা নেওয়াজ তারেক নেওয়াজ দুজনে হতভম্ব চোখে চেয়ে রইল তাদের ছেলেদের পানে। মায়েরার মাথায় ঘোমটা টানা, মাথা নিচু করে চোখে থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়েছে। যার সাথে বিয়ে হয়েছে তার মুখটাও দেখেননি। তার আগে এমন তিক্ত বাক্য শুনে মায়েরার ছোট হৃদয়টা ব্যথায় ভরে উঠল। আসসালামু আলাইকুম। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে।